হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পড়ে শোনাচ্ছি লেখক মির্জা এলিয়াদের লেখা মূল বই মৈত্রেয় এর বাংলা অনুবাদ লা নুই বেঙ্গলির ৮ম পর্ব। আর সঙ্গে আছি মৌসুমী হাসান। আমার মনে হচ্ছিল যে সব কিছু জানাজানি হয়ে গেছে। বিছানায় পড়ে সংগ্রাম করছিলাম, কিন্তু কিছুতেই চোখ বন্ধ করতে পারছিলাম না। দুপুরের দিকে মৈত্রেয় এলো। আমাকে না দেখে দরজার তলা দিয়ে এক টুকরো কাগজ ঢুকিয়ে দিল। মা কিচ্ছু জানে না, কষ্ট পেও না। আমি তোমার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি। আমার মনে হয়েছিল ও আমাকে ক্ষমা করেছে, অথবা আমার শাস্তিটা স্থগিত করে রেখেছে। আমি মৈত্রেয়কে একটি লম্বা চিঠি লিখেছিলাম। রাত্রে আমাদের সাক্ষাৎ বন্ধ করা উচিত, ইঞ্জিনিয়ার এবং ছবির অবস্থা ইত্যাদি বিবেচনা করে। সত্যি বলতে কি, আমি জানতাম না কি করে আমাদের এই যোগাযোগের ইতি টানব। একদিন মৈত্রেয় ওর মাকে বলেছিল যে আমি ওর এক বন্ধুর সঙ্গে প্রেম করছি এবং তাকে আমি বিয়ে করার কথা বলতে অস্বস্তি পাচ্ছিলাম। মিসেস সেন উত্তর দিয়েছিলেন যে এই ধরনের সঙ্গের ফল হলো শুধু মানসিক উত্তেজনা এবং দুঃখেরই সমাপ্তি। সেই কামনার মধ্যে কোনোদিন স্থায়িত্ব এবং আনন্দ জন্ম নেয় না, যখন তা ট্র্যাডিশন অনুযায়ী হয় না, অর্থাৎ সংসারের নিয়ম অনুযায়ী যা নির্ধারণ করা হয় না। যারা ভালোবাসে এবং বিবাহের গভীরতা বোঝে না, তাদের পক্ষে এগুলো হঠকারিতা ছাড়া কিছুই নয়। আমরা অল্প বয়স্করা যা চিন্তা করি, বাস্তব তার চাইতে অনেক বেশি রূঢ়। বিবাহের অর্থ এমন নয় যে একত্রে ফুল তোলা, এবং তা ক্ষণস্থায়ী ও প্রতারণাপূর্ণ আবেগের উপর ছেড়ে দেওয়া উচিত নয়। স্বীকার করছি, এই আলোচনা থেকে মেনে নিয়েছিলাম যে আমাদের ভালোবাসা ছিল শুধু আবেগতাড়িত, এবং আমরা কখনোই পরস্পরের স্বপ্ন ছাড়া অন্য কারোর কথাই ভাবিনি। মিসেস সেন আরও যোগ করেছিলেন যে বিবাহের ভিত্তি কখনোই ভালোবাসা নয়, তার ভিত্তি হলো স্বার্থত্যাগ, আত্মত্যাগ, ভাগ্যের কাছে ছেড়ে দেওয়া। ভারতবর্ষকে আমি ভালোবাসলেও, ওনাকে শ্রদ্ধা করলেও এই ধারণা আমি গ্রহণ করতে পারিনি। বুঝতে পারছিলাম যেদিন আমি মৈত্রেয়কে বিবাহ করতে চাইব, সেদিন কোনো অনতিক্রম বাধা জেগে উঠবে আমার সামনে। চিন্তা করলাম মৈত্রেয় যে সমাধান পছন্দ করেছে, অর্থাৎ ওকে নিয়ে চলে যাওয়া, তা ফলপ্রসূ হবে কিনা। ওর পিতামাতা দেখবে সামনে একটি ঘটে যাওয়া ব্যাপার, সুতরাং তখন আমাকে মেনে নিতে বাধ্য হবেন জামাই হিসেবে, যদিও অন্যরা কখনোই মানতে পারবেন না। আজ আমি খুব অল্পই বুঝি কতখানি দরকার ছিল মৈত্রেয়র সক্রিয় ভূমিকা। দিন চলে যাচ্ছিল একইভাবে, ভয় আর বিপজ্জনক ঝুঁকি নিয়ে। আমি সচেতন হয়ে থাকতাম সব কিছুতেই, যা আমাকে ঘিরে ছিল, এবং কখনই অবসর পেতাম না চিন্তা করার বা দৃশ্যগুলোকে খুঁটিয়ে মনে রাখার। আমার সেই সময়ে লেখাগুলোর এতই খারাপ অবস্থা যে যেন অন্য কারো জীবনে কিছু কথা। সেই যন্ত্রণাদায়ক দিনগুলোর মধ্যে একদিন এলো মৈত্রেয়র জন্মদিন, 15ই অক্টোবর। ইঞ্জিনিয়ার চাইছিলেন যতটা সম্ভব জমকালো করে এই জন্মদিন পালন করা যায়, যদিও তিনি অসুস্থ ছিলেন এবং ছবি চিন্তা শক্তিহীন অবস্থায় ছিল। মৈত্রেয় ওর 17 বছর পূর্ণ করল। আমি জানি না কি অর্থ লুকিয়ে থাকে ভারতীয়দের কাছে এই বয়সটা। ওর লেখা বই উল্লেখ ছাপানো হয়েছিল কয়েকদিন আগে। সমালোচকরা নিয়েছিল বইটাকে সহানুভূতির সঙ্গে, এবং নরেন্দ্র সেন নিমন্ত্রণ করেছিলেন কথাশিল্প এবং অন্যান্য শিল্পের সব নামজাদা লোকদের। রবীন্দ্রনাথ ছাড়া যত লোকদের বাংলাদেশে চেনেন এবং ইউরোপে পরিচিত সবাই উপস্থিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীকান্তর লেখক এবং নৃত্যশিল্পী উদয় শঙ্কর। ওর মুগ্ধকর ছন্দ, ঈশ্বরীয় সৌন্দর্য আমাকে অনেক দিন ধরে আবেগমোদিত করে রেখেছিল। অগাস্ট মাসের এক অনুষ্ঠানে ওনাকে দেখে মৈত্রেয় আমার কথা একদম ভুলে গিয়েছিল কয়েকদিন ধরে। অনেকদিন ধরে শুধু ওর কথা বলেছিল মৈত্রেয়। ও চাইতো সাক্ষাৎ করতে, শিখতে নৃত্যের গোপন কথা। ও অপেক্ষা করত প্রবুদ্ধ ভারত নামক ম্যাগাজিনের সব রচনাগুলোর জন্য। তাতে ছাপা হতো অনেক শ্রদ্ধাশীল ব্যক্তির রচনা, যেমন অচিন্ত বাবু, এক মৌলিক ও আলোচিত কবি। উৎসবের প্রস্তুতি দেখে আমি একটু আতঙ্কিত হয়ে পড়েছিলাম।
আমি জানতাম যে ওই দিন মৈত্রীয়কে একটুও কাছে পাবো না, ও আমার অধিকারে থাকবে না, এবং ওর অহংকার ও প্রভাব দেখিয়ে ও সব অতিথিদের মুগ্ধ করার চেষ্টা করবে। আমি কিছু বই কিনেছিলাম ওকে সকালেই দেব বলে। প্রস্তুতি পর্বের দরুন ও খুব কমই বিশ্রাম নিতে পেরেছিলাম আগের দিন রাত্রে। সিঁড়ির ধাপগুলো ও দেয়ালগুলো পুরনো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। গদির ওপর চাদর দিয়ে পরিষ্কার করা হয়ে সাজানো হয়েছিল, যার ওপর অতিথিরা খালি পায়ে এসে বসবেন। সব মেয়েরাই প্রচণ্ড রকম পরিশ্রম করেছিল। পুরানো চিত্র দিয়ে সিঁড়ি সাজাতে গিয়ে মৈত্র কবির একটি চমৎকার প্রতীকিত আকস্মিকভাবে ফেলে দিয়েছিল। এর মধ্যে একটা অশুভ পূর্ব লক্ষণ দেখতে পেয়েছিল। চিত্রের ফ্রেমটা টুকরোয় পরিণত হয়েছিল এবং ক্যানভাসটা সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছিল। ভোরবেলা মৈত্রকে দেখতে পেলাম লাইব্রেরিতে। আমি ওকে বইগুলো দিলাম, প্রত্যেকটা নিষ্পাপ উৎসর্গতার সঙ্গে। ওকে জড়িয়ে ধরে প্রার্থনা করলাম ওর জন্য একটা শান্ত জীবন এবং সকল সৌভাগ্য যা ওর প্রাপ্য। এইসব গতানুগতিক কথা বলার সময় আমার চোখ জলে ভরে উঠেছিল। ওকে দেখাচ্ছিল অন্য মনস্ক। অন্য দিনের চাইতে সেদিন অনেক বেশি হালকাভাবে ও আমার বাহুর মধ্যে দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিল। বিকালের দিকে আমি সিল্কের তৈরি বাঙালি পোশাক পরেছিলাম এবং সব নামি দামি ব্যক্তিদের নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছিলাম। ইঞ্জিনিয়ার তার আরামকেদারের ঠায় বসেছিলেন। সব নিমন্ত্রিতদের বসেছিলেন সেই গদির ওপর। মিসেস সেন এবং বাড়ির মহিলাদের দেখাশোনা করার অন্যান্য মেয়েরা পাশের ঘরে ছিলেন। শিবু ছিল একতলার করিডোরে, নতুন অতিথিদের গাইডের কাজ করছিল। মৈত্রীয় বাড়ির মেয়েদের মধ্যেও একা যে আমার ঘরে এসেছিল তা উল্লেখের কপি বলে করবার জন্য এবং বয়ে নিয়ে এসেছিল তার নম্রতা। মৈত্রকে মলিন দেখালো প্রশংসনীয়, আর আকর্ষণীয় ছিল চেহারার স্বাভাবিক মাধুর্য। নীল সিল্কের শাড়ি থেকে বেরিয়ে আসা তার সেই নগ্ন বাহু দুটো আমি যন্ত্রণা বোধ করছিলাম। কেউ জানতো না আমার কি অবস্থা ছিল। সুন্দর উদয়শঙ্কর এসে উপস্থিত হলেন। পর্দার থেকে সামনাসামনি দেখতে ওকে এত সুন্দর লাগছিল না। উনি ছিলেন আমার সবচাইতে মুগ্ধকর মানুষ। ওর শরীরটা ছিল পুরুষোচিত, কিন্তু আশ্চর্য রকম স্থিতিস্থাপক। ওর চাল চলনে দেখার মধ্যে একটি নারীসুলভ কামনীয়তা ছিল, কিন্তু তা কোনোভাবেই তাকে অসুন্দর করেছিল না। মৈত্রী ওকে দেখে লাল হয়ে উঠল। ওকে বারান্দায় নিয়ে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা করল। অতিথিরা এমনভাবে ওর চারপাশ ঘিরেছিলেন যে উনি একগাল খেতে পারছিলেন না। আমার কষ্ট আমি লুকানোর চেষ্টা করলাম। এই নর্তকের মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থেকেও বেশি বিশালতা ছিল। আমি অনুভব করছিলাম যে ওর মধ্যে এমন একটা জাদুশক্তি আছে যা সবারই মাথা ঘুরিয়ে দিতে পারে, এবং শুধু অনুরাগী মৈত্রীও নয়, যে সহজে অভিভূত হয়ে পড়েছিল। আমার ওকে অপছন্দ হয়নি। আমার ইচ্ছা করছিল ওর প্রতি মৈত্রীর গুরুত্বটা দেওয়াকে উদ্ঘাটন করা। এক ধাক্কে আমি আমার ভালোবাসা থেকে পরিত্রাণ পাব। আমার সমস্ত আসক্তি সেই মুহূর্তে লোপ পাবে, যখন আমি দেখব আমার জায়গার অধিকার করেছে আরেক ব্যক্তি। যদি মৈত্রী উদয়শঙ্করের ওই জাদুশক্তির বিরুদ্ধে না দাঁড়াতে পারে, তাহলে পরিত্যাজ্য হওয়া ওর প্রাপ্য। আমি শরমে মরে গেলাম যখন এক ঝলকে দেখলাম মৈত্র করিডোরে উদয়শঙ্করের কাছে বসে ভয়ে ভয়ে কিছু প্রশ্ন করছে, যা আমি শুনতে পাচ্ছিলাম না। আমি নিশ্চয়ই আশ্চর্য হয়ে গেলাম কি শান্ত হয়ে আমি ওই দৃশ্যটা বিবেচনা করছিলাম। কিছুক্ষণ পরে সিঁড়িতে আমি মৈত্রীর সামনাসামনি হলাম। ও লুকিয়ে আমার বাহু ধরে বলল, নাচের গোপন কথা আমি উদয়শঙ্করের থেকে শেখবার চেষ্টা করছিলাম, কিন্তু উনি আমাকে কিছুই ব্যক্ত করতে পারলেন না। এটা একটা বিরাট বোকামি। উনি নাকি ছন্দ বোঝেন না। যখন উনি কথা বলেন তখন মনে হয় উনি যেন বই থেকে পড়েছেন। আমার ভালো করতাম যদি ওকে নিমন্ত্রণ না করতাম। অনুষ্ঠানে উনি নেচেছিলেন ঈশ্বরীয় ঢঙ্গে। পরে আমি ওকে প্রশ্ন করলাম এবং উনি শুধু অস্পষ্টভাবে বললেন, যেন একটা স্থূল কারিগর, এটা কি সম্ভব যে নৃত্যকে বুদ্ধিমান করেনি? আমি জানতাম না মৈত্রী এই কথাগুলোর জন্য আমি ওকে কিভাবে ধন্যবাদ দিব। ও আমাকে লাইব্রেরিতে নিয়ে গেল এবং আমার হাত ধরে আকুল হয়ে বলল, আমি তোমায় পছন্দ করি অ্যালেন। আমি তোমায় সবার চাইতে বেশি পছন্দ করি। আমার ইচ্ছে করছিল ওকে সজোরে জড়িয়ে ধরি, কিন্তু হঠাৎই এক চিৎকার শুনতে পেলাম।
আমরা দৌড়ে উপরে গেলাম। মিসেস সেন ওর মেয়েকে ডাকছিলেন এবং অন্য মেয়েরা বসে চিৎকার করছিল। ভয়ঙ্কর ভয়ে আমরা দুজন দৌড় দিলাম, যেন একটা সর্বনাশের অনুভব করেছিলাম। আমরা দেখলাম ছবি বারান্দা থেকে রাস্তায় ঝাঁপ দিতে যাচ্ছে। মেয়েরা চেষ্টা করছিল ওকে ধরবার। এই উৎসবের দিনে বলতে গেলে একাই ছিল ওর ঘরে। ওর সুন্দর একটা শাড়ি পরে নিয়েছিল, সাধারণত ছোট স্কার্ট পরতো। শাড়ি পরে ওকে আরো বয়স্কা দেখাচ্ছিল। ওকে সামনে রাখা হয়েছিল অনুষ্ঠান দেখবার জন্য, কিন্তু করিডোরে প্রথম পদক্ষেপেই ও অতজন লোক দেখে ভয় পেয়ে গিয়েছিল। ও বারান্দায় চলে গিয়েছিল, যেখানে উদয়শঙ্কর কয়েক মিনিট আগে উপস্থিত ছিলেন। বারান্দায় গিয়ে ওর অভ্যাস মতো গান গাইতে গাইতে ও রাস্তার দিকে ঝুঁকেছিল। দুই মহিলা ওকে দেখতে পেয়েছিলেন ঠিক সেই মুহূর্তে, যখন ও রেলিংয়ের ওপর উঠেছিল এবং লাফ দিতে যাচ্ছিল। ও ভীষণভাবে হাত পা ছোড়াছুড়ি করছিল। করিডোরে লোক ভর্তি হয়ে গিয়েছিল এবং ইঞ্জিনিয়ার তার শান্ত ভাব হারিয়ে স্ত্রীর সঙ্গে ভীষণভাবে ঝগড়া করছিল। আমি ছবিকে কোলের মধ্যে নিয়ে ওর ঘরে নিয়ে গেলাম। ও সঙ্গে সঙ্গে আমাকে চিনতে পারল। ও আমার বুকের ওপর জড়িয়েছিল, কাঁদতে কাঁদতে বলে উঠল, এলেন, এলেন। আমি ওকে বিছানার উপর বসিয়ে দিলাম এবং মলিন মুখে ও হঠাৎ আমাকে বলল, মজ্জিও কোথায়? ওরা ওকে বেচতে চায়। উৎসবের পরের দিন প্রচুর কথাবার্তার, প্রচুর খাওয়া দাওয়ার পর সবাই ক্লান্ত। মজ্জিও অনেক উপহার পেয়েছিল, বিশেষ করে বই। উৎসবের দিনই সকালে কেউ একজন একটা বিরাট ফুলের তোড়া এবং সঙ্গে একটা খাম পাঠিয়েছিল। যখন ওর হাতের লেখাটা দেখলো, তখন ও কেমন যেন বিভ্রান্ত হয়ে গেল। তাড়াতাড়ি চিঠিটা পড়ে ফেলল। ও আশ্চর্য হয়ে গিয়ে ভয় পেয়ে গেল। তখনই সিঁড়িতে পায়ের আওয়াজ শুনে আমার ঘরে এসে আশ্রয় নিল। খামটা আমাকে দিয়ে বলল, এটা তোমার অফিসে লুকিয়ে রাখো এবং লক্ষ্য রেখে যেন কেউ এটা না দেখে। লাল হয়ে গিয়ে বলল, তোমার কাছে পরে চেয়ে নেব। আমি কিছুই বুঝতে পারলাম না। উদ্বিগ্ন হবার মতো কোনো কারণও খুঁজে পেলাম না। আমার কাছে একটা বাংলা চিঠি রেখে গেল। আমি পারতাম শুধু ছিঁড়ে ফেলতে অথবা কোনো বন্ধুকে অনুবাদ করার কথা বলতে। এখনো আমার কাছে চিঠিটা আছে। আমার কখনোই ওটা পড়বার সাহস হয়নি। প্রায় আমি ভাবি ওর কোনো ভক্ত ওকে পাঠিয়েছিল ফুলের তোড়া, এবং কেন মৈত্র মিথ্যে করে ওর মাকে বলেছিল যে ওটা এসেছিল ওর স্কুলের এক বন্ধুর কাছ থেকে, যে উৎসবে যোগ দিতে পারেনি। দিন এবং রাত্রিগুলোর একটানা কেটে যেতে লাগলো। উৎসবের প্রায় এক সপ্তাহ পরে এক ঝড় উঠল। সেই শেষের সময়টার খুঁটিনাটি সব কিছু আমার মনে রাখা উচিত ছিল, কিন্তু আমার সব কাগজে আমি শুধু আমার জীবনের সার সংক্ষেপটুকুই খুঁজে পাচ্ছি। সেই সারাংশে কিছু কম ব্যক্তির কথা আলোচনা করিনি। এটা একটা অদ্ভুত ব্যাপার যে আমি কখনই তখন আমার নিকটবর্তী ভবিষ্যতের কথা ভাবিনি। রোজ সন্ধ্যায় আমরা লেকে যেতাম এবং প্রায় ছবি নিয়ে যেত। ইঞ্জিনিয়ার নিজেই আমাদের উৎসাহ দিতেন। মৈত্র এবং আমি আমাদের বিনোদনের জন্য আমাদের শেষের এই সপ্তাহগুলো কাটাচ্ছিলাম এক অসুস্থ ব্যক্তির বিছানার পাশে, মানসিক আলোড়নের মধ্যে। এটা সত্যই যে মৈত্র দুর্বল হয়ে পড়েছিল। সেই 15ই অক্টোবরে চিৎকারের পর ছবি শান্ত হয়ে গিয়েছিল, কিন্তু তবুও অতদিন ঘরের মধ্যে কাটানোর পর ওর দরকার ছিল বাইরে যাবার। প্রত্যেক দিন গধূলিতে আমরা বেরিয়ে যেতাম আর ফিরতাম রাত্রি 9টা-10টায়। ছবি প্রায় কথা বলতো না এবং সাধারণত জলের একেবারে ধারে বসে থাকতো, হয় গান গাইতো এবং কাঁদতো স্থির দৃষ্টিতে। আমরা ওর কাছেই থাকতাম এবং নিজেরা বকবক করতাম, লুকিয়ে দুজন দুজনকে আলিঙ্গন করে চুমু করতাম। যেন আচ্ছন্ন হয়ে মৈত্রীও বলতো, একদিন তুমি আমাকে নিয়ে যাবে, তুমি আমাকে পৃথিবী দর্শন করাবে। ও আন্তরিকভাবে পালিয়ে যাবার কথা ভাবতো। বিশেষ করে ওকে যখন শোনালাম যে ব্যাংকে আমার যথেষ্ট টাকা গচ্ছিত আছে, আমার মাসিক 400 টাকা মাইনে প্রায় কিছুই খরচ হতো না। একদিন সন্ধ্যাবেলা, সেদিন ছিল 25শে অক্টোবর, লেকের ছবি খুব অসুস্থ বোধ করতে লাগলো এবং ওকে ধরে পাড়ের ওপর শুইয়ে দিলাম। আমরা ওর কাছে বসে রইলাম এবং ওর সঙ্গে কথা বলতে থাকলাম নরমভাবে। আর চেষ্টা করতে থাকলাম ওকে হাসাবার। কিছুদিন ধরে ও অকারণে হাসছিল এবং ডাক্তারের মতে ওর ওই হাসির খুশি ভাব ছিল ভালো লক্ষণ। হঠাৎ ছবি ওর দিদিকে প্রশ্ন করলো, কেন তুমি অ্যালেনকে ভালোবাসো না? আমাদের হাসি পেল। ছবি প্রায় এরকম অর্থহীন কথা বলতো এবং আমরা ওকে ভয় পেতাম না। ওকে তো আমি দারুণ পছন্দ করি। হাসতে হাসতে বলল মৈত্র, যদি তুমি পছন্দ করো তাহলে ওকে আদর করো।
মৈত্র আরও জোরে হাসতে লাগলো এবং বলল যে ওর মতন একটা বুদ্ধিমতী মেয়ে কখনোই এমন বোকার মতো কথা বলা উচিত নয়। ভালোবাসা বোকামি নয়। ছবি আন্তরিকতা ভাবে কথাটা বলল, যাও ওকে আদর করো। ঠিক আছে, দেখো আমি কেমন করে আদর করছি। ছবি উঠে এসে আমাকে এক গালে আদর করলো। হাসতে হাসতে মৈত্র আমাকে আদর করলো আরেক গালে। এখন তুই খুশি তো? জিজ্ঞাসা করলো মৈত্র। তোর আদর করা উচিত ছিল ঠোঁটে। ঠিক করে কথা বল, জোরে বলে উঠল লাল হয়ে যাও মৈত্র। আমি খুশি হয়েছিলাম এই দেখে যে আমার ছোট বোন ছবি, যাকে এত পছন্দ করতাম, সে ঠিক বুঝতে পেরেছিল আমাদের ভালোবাসা। আমি মৈত্রকে অনুরোধ করলাম আমার ঠোঁটের ওপর চুমু খেতে। ও চাইলো না। তখন যথেষ্ট ঠান্ডা। মৈত্রর গায়ে শাল ছিল। আমি জানতাম ওকে কিভাবে উত্তেজিত করে বাধ্য করা যায়। শালের তলা দিয়ে আমার হাত ওর দিকের বুকে স্পর্শ করলাম। আমার দুঃশ্বাসী আঙ্গুলের তলায় ওর হৃৎস্পন্দন অনুভব করতে পারছিলাম। মৈত্র এই সোহাগের ভারসাম্য রাখতে না পেরে আমার বুকের উপর তৎক্ষণি আছড়ে পড়ল। ছবি এলোমেলোভাবে দিদিকে জড়িয়ে ধরতে গেল। ছবির হাত আমার হাতে ধাক্কা খেল। আমি চেয়েছিলাম ওর অজান্তে যতটা সম্ভব তাড়াতাড়ি হাত সরিয়ে আনবো। ও হাসতে আরম্ভ করলো এবং জোরে চেঁচিয়ে উঠল উল্লসিত হয়ে, দেখলি অ্যালেনের হাত কোথায় ছিল? বোকার মতো কথা বলিস না। ওটা আমার হাত, শুকনো গলায় বলল মৈত্র। যেমন আমি জানতাম না, যেমন আমি বুঝতে পারিনি অ্যালেনের আংটিটা। ছবির মুখে রূঢ় সব সত্য আমাকে কিছুটা উদ্বিগ্ন করে তুললেও, যেহেতু ছবি প্রায় এরকম উল্টাপাল্টা বলতো, আমি ভাবতে পারিনি যে এই ঘটনার পরে গুরুতর আকার ধারণ করতে পারে। মৈত্র আমার ঠোঁটে চুমু খাওয়া থেকে নিজেকে বিরত রেখেছিল। তখন রাত্রি হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে গিয়ে উঠলাম। বাড়ি পৌঁছানোর আগে আমরা সব কিছু ভুলে গেলাম। সেই রাতে মৈত্র আমার ঘরে আসেনি। আমি জানি না পরে সারাটা দিন কিভাবে কেটে গিয়েছিল। সন্ধ্যে 6টায় আমি বাঙালি পোশাক পরে লেকে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কেউ আমায় খুঁজতে এলো না। একটু সাহস করে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আমরা আজকে সন্ধ্যায় বার হব কিনা। ও উত্তর দিল এমন একটা কণ্ঠস্বরে যা আমার কাছে মনে হলো উদ্যত। এক ধরনের কণ্ঠস্বর ছিল, হয়তো ওর ছিল না। ওকে হুকুম দেওয়া হয়েছিল যে গাড়ি যেন গ্যারেজ করে দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে বাচ্চার সঙ্গে দেখা হলো করিডোরে। ও আমাকে বলছিল যে মিসেস সেন মৈত্র ছবি কাউকে অনুমতি দেননি লেকে যাবার। আমি বুঝতে পারছিলাম না, এক রহস্য আমাকে ঘিরে ধরেছে। এই রহস্য বেদ করা দরকার। আমি মৈত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলাম, কিন্তু সফল হলাম না। উদ্বেগ এবং যন্ত্রণা নিয়ে ঘরেই রইলাম। রাত্রের খাবারের জন্য যেমন বাড়ির লোকেরা ডাকতে আসতেন, আজ আর কেউ এলো না। ডাকতে এলো বাড়ির চাকর। টেবিলে দেখলাম শুধু মিসেস সেন আর মৈত্র। তারা কেউ কোনো কথা বললেন না। আমি শান্ত থাকতেই চেয়েছিলাম এবং মনে হয় তাতে দারুণভাবে সফল হয়েছিলাম। মিসেস সেন আমাকে সোজাসুজি দেখার চেষ্টা করছিলেন। আমি ওর স্থির এবং অনুসন্ধানী দৃষ্টি এড়িয়ে যেতে পারলাম না, যা আমার হৃদয় ভেদ করে যাচ্ছিল। ওর মুখে লেগেছিল এক ধরনের আশ্চর্য একাগ্রতা এবং ঠোঁটে বিদ্রূপের হাসি। ঠোঁট দুটো পান খেয়ে লাল, যেমন সাধারণত থাকতো। উনি খুব নম্র এবং চুপচাপভাবেই দেখছিলেন। তারপর একবার ঘুরে এসে নতুন করে বসে কোনোই দুটো টেবিলের ওপর ভর দিয়ে আমায় পর্যবেক্ষণ করতে লাগলেন। হয়তো উনি মনে মনে ভাবছিলেন সম্মান এবং সচ্চরিত্রতার তলায় কেমন করে ওকে আমি এতদিন ঠকিয়ে আসছিলাম। ওর উগ্র ও শ্লেষপূর্ণ ভাব দেখে মধ্যে আমি ভাবছিলাম, উনি মনে মনে প্রশ্ন করছিলেন কেমন করে আমি এমন কাজ করলাম। আমি জানতাম না এমন কাজ বলতে মিসেস সেনের মতে কি বোঝায়, কিন্তু উনি যে এই প্রশ্ন করতে চাইছেন সেটা আমি বেশ বুঝতে পারছিলাম এবং ভাব দেখাচ্ছিলাম যে মানসিক স্বাচ্ছন্দ্যেই আছি। আমি ওর সঙ্গে কথা বলেছিলাম, তাকিয়েছিলাম সোজাসুজি, জিজ্ঞেস করেছিলাম কেমন আছেন উনি, কেন আর কেউ রাতের খাবার খেতে আসেননি ইত্যাদি। মৈত্র টেবিলের তলায় নিজের পা দিয়ে আমার পা জোরে চেপে রেখে ওর আবেগ ও ভয়কে প্রকাশ করছিল। তারপর অনুভব করলাম ওর নরম ত্বক আলতো করে আমার ত্বকে ঘষে যাচ্ছে। এইভাবে ও আমাকে ওর আসক্ত উষ্ণতায় ভরিয়ে দিতে চাইলো, যা আমি কোনোদিনই ভুলবো না। এমনকি যদি ওর থেকে আলাদা হয়ে যাই, দূরে চলে যাই, তবুও। মিসেস সেন কেউ ডাকলো। আমরা একা হলাম। মৈত্র তার আবেগ চাপতে গিয়ে ঠোঁট কামড়ে বলল, ছবি মাকে সব বলে দিয়েছে, কিন্তু আমি অস্বীকার করেছি। ভয় পেও না, আমি তোমারই আছি।
যদি তোমাকে জিজ্ঞাসাবাদ করে তুমি স্বীকার করো না, নইলে। ওর চোখে জল এবং অভ্যাস মতো আমার হাত ধরতে গেল। তখনই মিসেস সেন আসছিলেন। নিচু গলায় ও আমাকে শুধু বলার সময় পেল, কাল এসো সকালে লাইব্রেরিতে। মৈত্রর মুখ থেকে সেই ছিল আমার শোনা শেষ কথা। ওর মাকে ওকে নিয়ে গেলেন, আমি চলে গেলাম আমার ঘরে। আত্মবিশ্বাসহীন, দিশেহারা, ভাবতে পারছিলাম না পরের দিন কি ঘটবে। ঘুমোতে পারিনি। আমার আরাম কেদারায় বসে পাইপের পর পাইপ টেনে গেলাম। ক্রমশ সকাল হয়ে এলো। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ও এলো। ও এসে ভুলিয়ে দেবে সব দুশ্চিন্তা, সব উদ্বেগ। ভুলে যাব সব প্রতিযোগিতার কথা, যার সম্মুখীন আমি হয়েছিলাম ওর জন্য, সেই সব সন্দেহ যার জন্য আমি কষ্ট পেয়েছিলাম। ভাবছিলাম প্রকাশ করতে পারবো আমার ভেতর যে ভালোবাসা বেড়ে উঠেছে, যার কোনো সীমা নেই, আর যা মৈত্র কোনোদিন চিন্তা করতে পারেনি। অধৈর্যভাবে সকালের জন্য অপেক্ষা করছিলাম, যখন ওকে বলবো যে এক রাত্রে আলাদা থাকায় এক ভীতি প্রদর্শন আমাকে সত্যিকারে ভালোবাসা শিখিয়েছে। এবং শুধু আজকেই আমি জেনেছি ও আমার কতখানি প্রিয়। আজকে যখন আমি ওকে হারানোর ভয় পাচ্ছি। আমি কাঁদছিলাম একা একাই ওকে হারানোর ভয় নিয়ে। আমার ভীষণ কষ্ট হচ্ছিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা আলাদা হয়ে গেলেও আমি বেঁচে থাকতে পারবো। ওকে ভালোবেসেছিলাম সেই সময় যখন থেকে ওকে জেনেছি যে ও আমার, এবং কেউ আমাকে বাধা দেয়নি ওর সঙ্গে কথা বলতে, ওর দিকে এগিয়ে যেতে। আজ একটা বাধা, একটা বিপদ হঠাৎ এলো আমাদের দুজনের মাঝখানে। মনে হচ্ছিল অপেক্ষা করতে করতে অজ্ঞান হয়ে যাব, কখন আমি ওকে দেখতে পাবো। রাত্রিবেলায় অনেকবার বাগানে পায়চারি করতে বেরিয়ে গিয়েছিলাম। ইঞ্জিনিয়ারের ঘরে সর্বদাই আলো জ্বলছিল। ওপর থেকে কণ্ঠস্বর ভেসে আসছিল আর মাঝে মাঝে কেটে যাচ্ছিল। শোনা যাচ্ছিল বিলাপ আর কান্না, কারো গঙ্গানি। মৈত্রীয় ছবির বাচ্চুর বোনকে ঠিক ঠাউর করে উঠতে পারছিলাম না। চূড়ান্ত অসহায় হয়ে পড়লাম। ঘরে এসে আরাম কেদারায় বসে খুঁজতে লাগলাম মৈত্রর সে কথাগুলোর যথার্থ অর্থ। ছবি সব বলে দিয়েছে। ওর মানসিক ভারসাম্যহীনতার মধ্যেও ও কি বলতে পারে, ও কি দেখে এবং কি বুঝে থাকতে পারে। হয়তো রাতে কোনোদিন দিদিকে লক্ষ্য করেছিল। পরে জেনেছিলাম যে ছবির বিশ্বাস এবং বক্তব্য ছিল একেবারে তুচ্ছ। সেদিন যখন মিসেস সেন ছবির মাথা ধুয়ে দিচ্ছিলেন, তখন ছবি একটানা কেঁদেই চলছিল। মিসেস সেন ওকে জিজ্ঞাসা করলেন ও কেন কাঁদছে। ও উত্তর দিল যে যন্ত্রণা পাচ্ছিল কারণ কেউ ওকে পছন্দ করে না, কিন্তু মৈত্রকে সবাই পছন্দ করে। সবাই মৈত্রর জন্মদিনে এসেছিলেন এবং উপহার দিয়েছিলেন। অ্যালেন বিশেষ করে পছন্দ করে মৈত্রকে। ও যোগ করল। মিসেস সেন জিজ্ঞাসা করলেন, কেমন করে তুই জানলি? অ্যালেন ওকে আদর করে, আমাকে কেউ আদর করে না। ছবি এমনভাবে কাটতে থাকলো এবং কষ্ট পেতে থাকলো যে মিসেস সেন ওকে বারবার জিজ্ঞাসা করতে থাকলেন। ছবি যা দেখেছিল তার সব বলে তবে শেষ করলো। লেকে আমরা একসঙ্গে ছিলাম, হাসছিলাম, চুম্বন বিনিময় হচ্ছিল, বাহুর মধ্যে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছিলাম। আমি ভেবেছিলাম যে ছবি কিছুই পর্যবেক্ষণ করেনি। মিসেস সেন তৎক্ষণাৎ মৈত্রীকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন যে ছবি যা বলছে তা সঠিক কিনা। তারপর উনি ড্রাইভারকে নির্দেশ দিলেন গাড়ি গ্যারেজ করার জন্য এবং মেয়েকে নিয়ে চত্বরের উপরে উঠে গেলেন। উনি মৈত্রকে প্রতিজ্ঞা করালেন তাদের পূর্বপুরুষ ও ঈশ্বরের নামে। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করে গেলেন। মৈত্র সব অস্বীকার করলো, শুধু স্বীকার করলো যে ও আমাকে মাঝে মাঝে মজা করে চুমু খেয়েছে এবং তার বদলে ওকে চুমু দিয়েছে ওর কপালে। মৈত্র ওর হাঁটু ছুঁয়ে মিনতি করলো যে তিনি যেন ইঞ্জিনিয়ারকে কিছু না বলেন। আমার কোনো ক্ষতি সহ্য করতে পারবে না, যেহেতু আমি দোষী নই। সবাই যদি বলে তাহলে ও আমার সঙ্গে আর দেখা না করাটা নিশ্চয় মেনে নেবে এবং যে অন্যায় ও করেছে তার শাস্তিও পাবে। পরে শুনেছিলাম ও চিন্তা করেছিল যে আমার সঙ্গে সময় মতো পালিয়ে যাবে। মৈত্র বাবাকে খুব ভয় পেত। উনি ওর ঘরে মৈত্রকে আটকে রাখতে পারতেন, অথবা কয়েকদিনের মতো বিয়ে দিয়ে দিতে পারতেন আমার সঙ্গে দেখা করা বা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করার আগে। সেই রাত্রে ওকে আমার মায়ের ঘরে বন্ধ রেখে দেওয়া হয়েছিল। মিসেস সেন ইঞ্জিনিয়ারকে সব খুলে বললেন এবং পরে চিন্তা করতে থাকলেন এই প্রেমের ঘটনাটা কিভাবে লুকানো যায়। এই অভিশাপ সমস্ত বাড়ির ওপর পড়বে এবং ওর কলঙ্ক ওদের সর্বনাশের পথে নিয়ে যাবে। এইসব খুঁটিনাটি আমি জেনেছিলাম পরের দিন অথবা তার পরের দিন বাচ্চুর কাছ থেকে। কিন্তু সেই রাত্রে আমি আরো খারাপ কিছু কল্পনা করলাম।
আমি বিশ্বাস হয়েছিল যে ছবি ওর দিদিকে দেখেছে আমার ঘরে আসতে এবং সব ওর মাকে বলে দিয়েছে। সকাল হবার আগে আমি লাইব্রেরিতে মৈত্রীর জন্য অপেক্ষা করতে থাকলাম, সব খবর জানবো বলে। দিন হওয়া পর্যন্ত তাকে আড়ালে লুকিয়ে রইলাম। না এলো মৈত্র, না বাচ্চুর বোন, না রুমু, যাদের দিয়ে একটা খবর অন্তত ও পৌঁছে দিতে পারে। 7টা নাগাদ মিসেস সেন নিচে নামলেন চা তৈরির উদ্দেশ্যে। অত্যন্ত সতর্কতার সঙ্গে ঘরে ফিরে এলাম। অপেক্ষা করছিলাম জল খাবারের জন্য যদি কেউ ডাকে। কেউ এলো না। তারপর ইঞ্জিনিয়ার আমার ঘরে এলেন, কালো চশমায় চোখ ঢাকা, বেতালা হাঁটা এবং হাত দুটো কাঁপছে দুর্বলতায়। প্রিয় এলেন, আমি ঠিক করেছি এবার অপারেশনটা করিয়েই নেব, যা ডাক্তাররা অনেকদিন ধরে বলে আসছে। ওকে মনে হলো ও খুব আবেগতাড়িত, কিন্তু কণ্ঠস্বরে একটা বন্ধুবৎ আন্তরিকতা বজায় ছিল। অন্তত 2-3 মাস আমাকে ক্লিনিকে বিশ্রাম নেওয়া প্রয়োজন। আমি চিন্তা করেছি আমার স্ত্রীকে তার বাপের বাড়ি মেদিনীপুর পাঠিয়ে দেব। তুমিও শ্রান্ত, কিছুদিন পাহাড়ে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসো। কখন যাব আমি? এমন শান্তভাবে জিজ্ঞাসা করলাম যে নিশ্চয়ই আশ্চর্য হয়ে গেলাম। সত্যি বলতে কি আমি ঠিক পরিষ্কারভাবে বুঝতে পারছিলাম না যে কি ঘটতে যাচ্ছে। আজকে, উত্তর দিলেন ইঞ্জিনিয়ার। আমি দুপুরে খাওয়া সেরে ক্লিনিকে চলে যাচ্ছি। চশমার কাচের আড়াল থেকে আমার পর্যবেক্ষণ করলেন। একথা সহ্য করার মতো শক্তি কী করে খুঁজে পেলাম জানি না। যদিও মনে হচ্ছে আমার শরীরের সমস্ত রক্ত শিরা উপেশে ছিঁড়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, আমি উত্তর দিলাম, কিন্তু জানি না কোথায় যাব। আমাকে একটা আস্তানা খুঁজতে হবে, এই সব জিনিস নিয়ে যেতে হবে। এই বলে আমার দুটো ট্রাঙ্ক এবং অন্যান্য জিনিসপত্র দেখলাম। ইঞ্জিনিয়ার সৌজন্যপূর্ণ হাসি হাসলেন। তোমার মতো একটা উদ্যমী ছেলে সবসময় অসুবিধা কাটিয়ে উঠতে পারে। তুমি যদি এক্ষুনি বেরিয়ে পড়ো তো দুপুরে খাওয়ার আগে একটা আস্তানা খুঁজে বার করতে পারবে। বাচ্চু ট্রাকে করে তোমার সব জিনিসপত্র দিয়ে আসবে। পাহাড়ে যাবার আগে তোমার কোনো বন্ধুর বাড়িতেই থাকতে পারো। ফিরে এসে আরো ভালোভাবে গুছিয়ে নিতে পারবে। উনি উঠে পড়লেন। আমার পা থেকে মাথা পর্যন্ত কাঁপছিল। আমি চাইলাম তক্ষুনি চলে যেতে, কিন্তু মিসেস সেন যেন করিডোর থেকে সব শুনছিলেন। আমার ঘরে ঢুকলেন এবং অবাক হাসি হেসে বললেন, তুমি না খেয়ে যেতে পারবে না কিন্তু। আমি কিছুই খেতে পারবো না, নিস্তেজ গলায় বললাম। আমি তোমার খাওয়ার জন্য অনুরোধ করছি, উনি বলে চললেন একই নরম গলায়। চা তৈরি হয়ে গেছে। মনে হচ্ছিল যে কোনো সময় জ্ঞান হারাতে পারি। আমি চলে গেলাম। আমি মৈত্রকে আর দেখিনি, জানতে পারিনি ওপরে ওর ঘরে কি করছিল তখন। ইঞ্জিনিয়ার চলে গেলেন। আমি চুল টেনে ধরে, হাত কামড়ে ধরে পাগলের মতো কান্নায় ফোঁপাতে লাগলাম। ইজি চেয়ারে নিজেকে সমর্পণ করলাম। শ্বাসরোধ হয়ে আসছিল যন্ত্রণায়। জানি না সেই যন্ত্রণাকে কি বলা যেতে পারে। সেটা প্রেমের জন্য খুন হবার যন্ত্রণা নয় বা কষ্টকর নয়, কিন্তু একটা সমগ্র অনুভূতির ক্রিয়াশক্তি যেন হারিয়ে যাওয়া। আমি যেন হঠাৎ এসে পড়লাম একটা কারখানার ভেতর। আমার কাছে কেউ নেই যে আমার গুনগানের আওয়াজটুকু শুনবে বা আমায় সান্ত্বনা দেবে। আমি টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছিলাম। রুমু চোখে জল নিয়ে আমার ঘরে ঢুকে ছটফট একটা টুকরো কাগজ দিল। তাতে লেখা, ওরা কেউ চায় না আমি তোমার দেখা পাই। নিজের জীবনটাকে নষ্ট করে দিও না, নিজেকে ভেঙে পড়তে দিও না। সারা পৃথিবীতে ঘুরে বেড়াও, সবাইকে দেখাও তোমার শুদ্ধতা। একটা মানুষের মতন মানুষ হও। তুমি শীঘ্রই আমার কাছ থেকে একটা খবর পাবে। মৈত্রী। হাতের লেখাটা বিশৃঙ্খল, লেখাটা অগোছালো ইংরেজিতে, কাগজে কালির দাগ। তাড়াতাড়ি কাগজটার হাতের ফাঁকের মধ্যে লুকালাম। মিসেস সেন ঘরে ঢুকলেন, পিছনে একটা চাকর। আমি তোমাকে অনুরোধ করব, নরম সুরে বললেন উনি। হয়তো সে কণ্ঠস্বর তখনও ছিল সমবেদনার সুর। উনি আমাকে খুব পছন্দ করতেন এবং ছেলে বলে ডাকতেন। ওর 2 মেয়ের পরে একটা ছেলের কামনা করা উচিত ছিল। আমি পারলাম না ওর পায়ের ওপর ঝাঁপিয়ে পড়তে, ক্ষমা চাইতে, ওর বাড়িতে আমাকে আশ্রয় দেবার জন্য নিবন্ধন অনুরোধ করতে। দরজার কাছে উনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, সোজা এবং চুপচাপ। ঠোঁটে লেগেছিল অল্প বিদ্রুপ মেশানো ঠান্ডা হাসি। যাবার আগে বাচ্চুদের সাথে একটু দেখা করলাম, ওকে জিজ্ঞাসা করলাম। ঠিক সেই মুহূর্তে নরেন্দ্র সেন ঘরে ঢুকলেন। মৈত্রীও কষ্ট পাচ্ছে, বললেন উনি। ও এখন ঘর থেকে নেমে আসতে পারবে না। তারপর স্ত্রীকে বললেন ছবিকে একবার ডাকবো। মিসেস সেন চলে গেলেন। যখন মিস্টার সেন আমায় একা, তখন আমায় একটা বদ্ধ খাম দিয়ে দিলেন। বললেন, আমি তোমার অনুরোধ করব এটা এই বাড়ি থেকে চলে যাবার পর পড়তে। যতটুকু আমি পেরেছি তোমার জন্য এখানে, এই ভারতে পারলে তার সম্মান দিও। যতটুকু আমার
প্রাপ্য ততটুকুই। উনি আমাকে উত্তর দেবার সময় না দিয়ে চলে গেলেন। যন্ত্রচালিতের মতো আমি চিঠিটা পকেটে ঢুকিয়ে রাখলাম। ছবিকে দেখা মাত্র তুলে নিলাম কোলের মধ্যে, আর কাঁদতে কাঁদতে ওকে দোলাতে লাগলাম। কি করলে ছবি, কি করলে তুমি? বেচারি বাচ্চাটা কিছুই বুঝলো না, কিন্তু আমাকে কাঁদতে দেখে নিজেও কাঁদতে লাগলো এবং আমার মুখে চুমু খেলো। ওর শরীরের ওপরে মাথাটা নুইয়ে দিলাম এবং যন্ত্রের মতো দোলাতে থাকলাম, যেন আমি সংজ্ঞাহীন, কোনো কিছু বলার ক্ষমতা নেই। শুধু বলছি, কি করলে ছবি, কি করলে? ওকে মনে হলো যেন জ্ঞান ফিরে এলো এবং আমাকে হঠাৎ জিজ্ঞাসা করলো, কিন্তু আমি কি করলাম? আমি কেন? তুমি কাঁদছো এলেন, কেন তুমি কাঁদছো? আমার মুখটা মুছবো বলে ওকে নামিয়ে দিলাম মাটিতে। মিসেস সেন এবং ওর স্বামী দরজার কাছে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন, দুজনে বরফের মতো ঠান্ডা। মনে হলো ওরা যেন আমায় বলছেন, এবার যাবার সময় হলো, চলে যাও। আর একবার ছোটটাকে দুগালে আদর করলাম এবং মন ঠিক করে ওদের আমার শুভেচ্ছা এবং নমস্কার জানালাম। গুড বাই এলেন বলে ইঞ্জিনিয়ার হাতটা বাড়িয়ে দিলেন। করিডোরের দিকে এগিয়ে গেলাম, ভাব দেখালাম যেন কিছুই দেখছি না। ছবি কাটতে কাটতে আমার পেছনে দৌড়াতে লাগলো। কোথায় যাচ্ছ তুমি এলেন? ওর মাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছে? অ্যালেন অসুস্থ, ও চিকিৎসা করাতে যাচ্ছে, ওকে ধরে জবাব দিলে মিসেস সেন নিচু গলায়। বারান্দা পেরিয়ে নেমে গেলাম। চোখ আমার ছিল বারান্দার দিকে। দেখতে পেলাম মৈত্রী ওকে আমার নাম ধরে কাঁদছিল, বড় বড় শ্বাস নিচ্ছিল এবং আতঙ্কে নীলমুখ। দেখলাম উল্টে পড়ে গেল জ্ঞান হারিয়ে। ওপরে উঠতে গেলাম। ইঞ্জিনিয়ার আমার পথ রোধ করে দাঁড়ালেন। তুমি কি কিছু ভুলে গেছো? না, কিছু না। ঝড়ের মতো বেরিয়ে গেলাম। লাফ দিয়ে প্রথম গাড়িটায় উঠলাম। আর একবার বাড়িটার দিকে তাকাতে চাইলাম, কিন্তু তখন চোখ জল ভর্তি। কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। গাড়িটা স্টার্ট নিয়ে বাগ নিল। আমি আর কিছুই দেখতে পেলাম না। যখন সম্বিত ফিরে এলো, দেখলাম গাড়িটা পার্ক স্ট্রিটে। খামটা ছিঁড়ে ফেললাম এবং মিস্টার সেনের চিঠিটা পড়লাম শ্বাসরুদ্ধ হয়ে। কোনো ভূমিকা না করে উনি লিখেছেন ইংরেজিতে। পাতার কোনায় উনি লিখে রেখেছেন, একান্ত গোপনীয়। তুমি একজন বিদেশি, আমি তোমায় জানি না। যদি তোমার জীবনে পবিত্র কিছু থাকে এবং বিবেচনা করতে সক্ষম হও, আমি তোমায় অনুরোধ করব আমার বাড়িতে আর কখনো না আসতে, আমার বাড়ির কারোর সঙ্গে দেখা না করতে এবং কাউকে কিছু না লিখতে। যদি তুমি আমার সাথে দেখা করতে চাও, আমাকে অফিসে পাবে। যদি কোনো দিনও আমায় লিখতে চাও, তাহলে এমন কিছু লিখবে না যা এক অজানা ব্যক্তি আর একজন অজানা ব্যক্তিকে লিখতে পারে, অথবা একজন অধস্তন তার উপরওয়ালাকে লিখতে পারে। আমি তোমায় অনুরোধ করব এই চিঠির কথা আরো কারো কাছে প্রকাশ না করতে এবং পড়ার পরে ছিঁড়ে ফেলতে। আমার এই ব্যবহারের কারণ তোমার কাছে মনে হয় পরিষ্কার। যদি তোমার স্থূল রুচির মধ্যে অতি সামান্য বিচক্ষণতা বর্তমান থাকে, তুমি নিশ্চয় বুঝতে পারছো তোমার নিজের অকৃতজ্ঞতা এবং আমার যে ক্ষতি যা তুমি আমার উপর চাপিয়ে দিলে। নরেন্দ্র সেন। বিশেষ দ্রষ্টব্য, তোমাকে অনুরোধ করব যে অভিযোগ থেকে নিজেকে মুক্তি দেওয়ার চেষ্টায় বিরক্তিকর কিছু দেখিও না। তুমি কেবলই নতুন কিছু মিথ্যা যোগ করতে পারো, যা তোমার নোংরা চরিত্র তোমায় এতদিন করিয়েছে। হ্যাল্ট বাড়ি ছিল না, কিন্তু ওর গৃহকর্ত্রী ওর শোবার ঘরের দরজা খুলে দিলেন। পাখাটা সম্পূর্ণ জোরে চালিয়ে দিয়ে আমি ওর বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লাম। মাথাটা ঠান্ডা করার দরকার ছিল। গৃহকর্ত্রী মিসেস রিবেরিও খুবই বিচলিত বোধ করছিলেন। আমাকে কি প্রশ্ন করবেন তাও বুঝতে পারছিলেন না। ওনাকে নিশ্চিন্ত করার জন্য বললাম, আমার কোনো বিপদ হয়নি, উদ্বিগ্ন হবেন না। মিস্টার সেনের আজ অপারেশন হবে, তাই তার জন্যই আমি চিন্তিত। নিজের সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করিনি। হ্যাল্ট বা এই মহিলা কাউকে কিছু আমার বলতে ইচ্ছে করছিল না। পরবর্তীকালে হ্যাল্টের চিঠিচারণ আমার অসহ্য লাগবে। ও ওর সমস্ত ইয়ার বন্ধুদের কাছে আমার কাহিনী রসিয়ে রসিয়ে বলার জন্য ছুটবে। মেয়েরা আমায় সান্ত্বনা দেবার জন্য ছুটে আসবে। ওদের সঙ্গে মদ খেতে এবং রাত কাটানোর জন্য অনুরোধ করবে। আমি কোনো যন্ত্রণা, সান্ত্বনা, কোনো কিছু কারো কাছ থেকে সহ্য করতে পারবো না। এই সমস্ত লোকেদের কাছে মৈত্রর নাম উচ্চারণ করতে আমার ইচ্ছা করছিল না। আমার কিছু ভালো লাগছিল না। আমি সম্পূর্ণ আমার বেদনার মধ্যে ডুবে গিয়েছিলাম।
কোনো কিছু স্পষ্টভাবে চিন্তা করতে পারছিলাম না। শুধু পুরানো বোধ বুদ্ধি দিয়ে এইটুকু বুঝতে পারছিলাম যে আমি আর মৈত্র আজ বিচ্ছিন্ন। অসম্ভব, অসম্ভব। যখনই তার ছবি চোখের সামনে ভেসে উঠত, মৈত্রর দেহ বারান্দায় শায়িত, আমি আতঙ্কে কেঁপে উঠতাম। অন্য চিন্তায় নিজেকে নিযুক্ত রাখার চেষ্টা করতাম, অন্য স্মৃতি আনার চেষ্টা করতাম। জুঁই ফুলের মালা, লাইব্রেরি, চন্দননগর। মনটা একটু শান্ত হতেই সিনেমার ছবির মতো সব ভেসে উঠল শেষ দৃশ্য। খাবার টেবিলে মিসেস সেনের বিষেদ ভরা দৃষ্টি, মিস্টার সেনের কথা, যদি কিছু ভালো করে থাকি তোমার, তার জন্য যদি আমায় অকৃতজ্ঞতা জানাতে চাও। ঘন্টা খানেক বাদে মিসেস রিবেরিও এসে জিজ্ঞাসা করলেন আমি কি খেতে চাই। চা, হুইস্কি, বিয়ার। আমি সব কিছু প্রত্যাখ্যান করলাম এমন এক ভঙ্গিতে, অথবা হয়তো আমার কণ্ঠস্বরে এমন কিছু ছিল যাতে বৃদ্ধ মহিলা গুরুতর চিন্তিতভাবে আমার বিছানার দিকে এগিয়ে এলেন এবং জিজ্ঞাসা করলেন, অ্যালেন, তুমি কি অসুস্থ? জানি না কি উত্তর দিয়েছিলাম। বোধহয় বলেছিলাম গত কয়েক মাস বড্ড কাজের চাপে ছিলাম, এই গ্রীষ্মে কোথাও বেড়াতে যেতে চাই। মিস্টার সেনের জন্য আমি খুবই বিচলিত। এইরকম কিছু উত্তর হয়তো দিয়েছিলাম। জিজ্ঞাসা করেছিলাম ওনার কোনো ঘর খালি আছে কিনা, আমি কিছুদিন বাইরে ঘুরে এসে ভাড়া নেব। খালি ঘরের কথা শুনে ভদ্রমহিলা খুব খুশি হলেন এবং তখনই আমাকে পাশের ঘরটা দেখাতে বাধ্য করলেন। আমায় জিজ্ঞাসা করলেন আমি কেন আলিপুরে বাড়ি ছেড়ে দিচ্ছি। ওনার কৌতূহল আমার ক্লান্ত করেছে দেখে উনি প্রসঙ্গ পাল্টে আমার জ্বর প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করলেন এবং আমায় পাহাড়ে ঘুরতে যাবার পরামর্শ দিলেন। দার্জিলিং, শিলং অথবা সমুদ্রের ধার, পুরী বা গোপালপুর, যেখানে গিয়ে ফাদার জুস্টস সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরেছিলেন। ওনার সব কথা শুনলাম এবং সব কিছুতে সায় দিলাম যাতে কথা না বাড়ে। তিনি ডয়ার থেকে স্টেটসম্যান কাগজ নিয়ে এসে হোটেলের ঠিকানা দেখতে শুরু করলেন আর আমায় জানাতে থাকলেন। এই ছিল আজকের উপন্যাস লার্ন উইথ বেঙ্গলি এর ৮ম পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।